গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস ভুতুড়ে ঘড়ি। আজ প্রথম পর্ব। দাদুর ঘড়ি চুরি গেছে। ব্যাপারটা অবশ্য নতুন কিছু নয়। এই নিয়ে তার মোট ৩২২টা ঘড়ি চুরি হয়ে গেছে, নয়তো হারিয়েছে কিংবা নিজেই মেরামত করতে গিয়ে নষ্ট করেছেন। একবার কলকাতার রাধাবাজারে গলি তস্য গলির মধ্যে এক ঘড়িওয়ালাকে দামি একটা ওমেগা সারাতে দিয়ে এসেছিলেন, কিন্তু বছর ৩ ধরে বহু ঘোরাঘুরি করেও সেই দোকানটা আর খুঁজে পাননি। এবারের ঘড়িটা গেল একটু অদ্ভুত উপায়ে। প্রায়ই ঘড়ি চুরি যায় বলে দাদু ঘড়িটাকে লুকিয়ে রেখেছিলেন একটা ট্রানজিস্টার রেডিওর ভিতর। খুবই নিরাপদ জায়গা। রেডিওতে ব্যাটারির যে খোপ আছে তা থেকে ব্যাটারি বের করে নিয়ে ঘড়িটা ঢুকিয়ে ঢাকনা লাগালেই নিশ্চিন্ত, কেউ টেরই পাবে না ঘড়ি কোথায়। রেডিওটা জানালার পাশেই টেবিলের উপর রাখা ছিল। চোর রাত্রিবেলা পায়ে বেয়ে উঠে জানালা দিয়ে হাত বাড়িয়ে রেডিও এবং আরও কিছু জিনিস নিয়ে গেছে। সকালে চেঁচামেচি। ঘড়িটা যে রেডিওর মধ্যে ছিল তা কেউ টের পায়নি। দাদুও সে কথা তোলেননি। তবে ঠাকুমার চোখকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। তিনি সব দেখে শুনে হঠাৎ গিয়ে দাদুকে ধরলেন। তোমার ঘড়ি কোথায়? দাদু প্রথমটায় আকাশ থেকে পড়ে বললেন, ঘড়ি? ঘড়ি নিশ্চয়ই কোথাও আছে, নিশ্চয়ই চুরি যায়নি, নিশ্চয়ই খুঁজে পায়নি বেটা। ঠাকুমা গম্ভীর গলায় বললেন, তবে বের করো, দেখাও। দাদু মাথা টাথা চুলকে বললেন, ঘড়িটাকে চুরির মধ্যে ধরা যায় না। চোর নিয়েছে রেডিওটা, সে তো আর ঘড়ি নিতে আসেনি। তবে চুরির মধ্যে পড়বে কি করে? তার মানে কি, ঘড়ি কি তুমি রেডিওর মধ্যে রেখেছিলে? হ্যাঁ, কিন্তু সেটা চোরের জানা ছিল না, ফলে ঘড়িটা চুরি গেছে। এই কথাটা লজিক্যাল নয়। রাখো তোমার লজিক। ফের ঘড়ি গেল। এটা নিয়ে কটা হারালো তা জানো? দাদু মিনমিন করে বললেন, হারিয়েছে এমন কথাও বলা যায় না, বরং বলা যেতে পারে ঘড়িটা নিখোঁজ। কিছুক্ষণ এই নিয়ে তুলকালাম কাণ্ড হলো। দাদু কিন্তু বারবারই বললেন, চুরি গেছে আসলে রেডিওটা, ঘড়িটা চোরের হাতে চলে গেছে বাই চান্স। ক্রেডিটটা চোরকে দেওয়া কি ঠিক হচ্ছে? তবু যাই হোক, ৩২২তম ঘড়িটা হারিয়ে দাদুকে একটু লজ্জিতই মনে হলো। বেশি কথা টথা বলছিলেন না, তিনি ঘড়ি ধরে ওঠেন বসেন। সুতরাং ঘড়ি ছাড়া তার চলেও না। ঘড়ির কথাটা আস্তে আস্তে চাপা পড়ে গেল সারাদিনের নানা কাজে। বিকেলের দিকে দাদুর বাল্য বন্ধু তান্ত্রিক শ্যামাচরণ আসায় কথাটা ফের উঠল। শ্যামাচরণের সঙ্গে দাদুর বন্ধুত্ব কীরকম তা লাটু, কদম বা ছানু জানে না। তবে তারা দেখে জটাই দাদু এলেই তাদের দাদুর সঙ্গে ঝগড়া লাগে। তারা প্রায় পড়াশুনো ফেলে রেখে ঝগড়া শোনে। দাদু হয়তো হঠাৎ বলেই বসলেন, ক্লাস 8-এ ফেল করে তো সাধু হয়েছিলে, সব জানি, বেশি যোগ ফোগ আর তন্ত্রমন্ত্র আমাকে দেখাতে এসো না। যোগের তুমি কি জানো হে? যোগ কথাটার মানে জানো? জটাই দাদু তার বিশাল জটা শুদ্ধ মাথাটা সামান্য নাড়েন আর মৃদু মৃদু হাসেন। খুব ঠান্ডা ভদ্র গলায় বলেন, মানে বললেই কি আর তুমি বুঝবে? বস্তুর সাধনা করে করে তো বোধশক্তিটাই হয়ে গেছে বস্তুতান্ত্রিক। যোগ মানে হলো আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, কুল কুণ্ডলিনীর সঙ্গে সহস্রারের যোগ, রাধার সঙ্গে কৃষ্ণের। বুঝেছি, এক আজগুবির সঙ্গে আরেক আজগুবির যোগ, একটা মিথ্যের সঙ্গে আরেকটা মিথ্যের যোগ, একটা পাগলামির সঙ্গে আর এক পাগলামির যোগ। বলি, এসব গুলগপ্প আর কতদিন চলবে? বুড়ো হয়ে মরতে চলেছ, এখন আর মিথ্যে কথা না বাড়িয়ে সত্যি কথাটা বলেই ফেলো না। বলেই ফেলো যে ভগবান ফগবান কিছু নেই, স্রেফ গাঁজাখুরি গল্প। বলি, যোগ যোগ যে করছো, ভগবান দেখেছ নিজের চোখে? জটাই দাদু তবু অমায়িক হাসেন আর মরার খুলিতে চা খেতে খেতে মাথা নাড়েন। মরার খুলি ছাড়া জটাই দাদু চা বা জল খান না। প্রথম দিন যখন ঝোলা থেকে করটি বের করে কাপের চা ঢেলে নিলেন, সেদিন ঠাকুমা কেঁপে কেঁপে অস্থির হয়ে বলে ফেলেছিলেন, ঠাকুরপো, এ হলো বাউন বাড়ি, ওসব মরা টরার ছোঁয়া কি ভালো? সব অশুদ্ধ হয়ে যাবে যে। জটাই দাদু খুব হেসে উঠে বললেন, বলেন কি বৌঠান, করটি অশুদ্ধ হলে আমার সাধনাও যে অশুদ্ধ।
আমাদের যে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতে হয়, আর এ হচ্ছে হরিডোমের করটি। সে ছিল মস্ত সাধক। অমাবস্যায় নিশুতরাত তীরে এই খুলি জাগ্রত হয়ে ওঠে, কথা কয়। এ কথা শুনে ঠাকুমা বাক্যহারা হয়ে গেলেন। তারপর আর বিশেষ উচ্চবাচ্য করেননি। ঘড়ি চুরির পরের দিন সন্ধেবেলাও জটাই দাদু এসেছেন এবং তাকে যথারীতি করটিতে চা ঢেলে দেওয়া হয়েছে। লাটু, কদম আর ছানু পড়ার ঘরের পড়া থামিয়ে কান খাড়া করে আছে, কিন্তু দাদু যেন আজ একটু মন মরা। জটাই দাদুকে দেখেও খেকিয়ে উঠলেন না, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওহে, তোমাদের তন্ত্রমন্ত্রের নিরুদ্দিষ্ট জিনিস খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা আছে? জটাই দাদু মৃদু হেসে বললেন, থাকবে না কেন, তন্ত্র সাধনায় সবই হয়। কাল রাত থেকে আমার ঘড়িটা নিখোঁজ। দাদু চাপা স্বরে বললেন। নিখোঁজ? চুরি নাকি? দাদু মাথা নেড়ে বললেন, না, চুরি নয়, চুরি তো হয়েছে রেডিওটা। ও তাই বলো, রেডিও? তা এতক্ষণ ঘড়ি ঘড়ি করছিলে কেন? দাদু তখন ঘটনাটা ব্যাখ্যা করলেন। জটাই দাদু নিমিলিত নয়নে হরিডোমের করটিতে চা খেতে খেতে সব শুনে বললেন, এ অভ্যাস তোমার ছেলেবেলা থেকেই। ক্লাসে প্রায়ই তোমার পেন্সিল হারাতো, আমার মনে আছে। দাদু গম্ভীর হয়ে বললেন, আজকাল আমি মোটেই পেন্সিল হারাই না, বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারো। এই লাটু, কদম, ছানু, তোরাই বলতো, আমি আজকাল পেন্সিল হারাই? তিনজন সমস্বরে বলে ওঠে, না তো, দাদু তো এখন কেবল ঘড়ি, বাঁধানো দাঁত আর চশমা আর চটি জুতো হারায়। এমন সময় ঠাকুমা ঘরে ঢুকে বলে ওঠেন, পেন্সিলের কাজ থাকলে তাও হারাতো। আচ্ছা, তোমার কি আক্কেল হয় না? জটাই দাদু অবিচল কণ্ঠে বললেন, ঠিকই বলেছেন বৌঠান, হারাতে হারাতে হারান যে আমাদের বুড়ো হতে চলল, তবু বুঝলো না ঈশ্বর প্রেমে আত্মহারা হলে এত কিছু হারাতই না ওর। হারান রে, আত্মহারা হ, আত্মহারা হ। এইভাবেই আবার একটা তুলকালাম বেঁধে উঠল। দাদু অর্থাৎ হারানচন্দ্র চট্টোপাধ্যায়ের 3 ছেলে, সত্যগুণহরি, রজগুণহরি এবং বহুগুণহরি। বলা বাহুল্য, ছেলেদের নামকরণ হারানচন্দ্রের নয়, তিনি ঘোর নাস্তিক, তবে তার বাবা হরিভক্ত ছিলেন, তার নামও ছিল হরিভক্ত চট্টোপাধ্যায়। নাতিদের নামকরণ তিনিই করে যান এবং পাছে তিনি মারা গেলে নাতিরা নাম পাল্টে ফেলে সেই ভয়ে একেবারে স্কুলের খাতায় নাম তুলে দিয়ে তবে মরেছেন। বড় ছেলে সত্যগুণের 2 ছেলে, লাটু আর কদম, এবং 1 মেয়ে ছানু। রজগুণ ও বহুগুণ বিয়ে করেননি। সত্যগুণ কলকাতায় থেকে চাকরি করেন, শনিবার বাড়ি আসেন, সোমবার ফিরে যান। হারানবাবুর ঘড়ি চুরির খবর পেয়ে এক শনিবার তিনি কলকাতা থেকে একটি ঘড়ি কিনে আনলেন। ঘড়ি দেখে হারানচন্দ্র ভারী লাজুক হেসে বললেন, আবার ঘড়ি কেন? আমি ভাবছিলাম আর ঘড়ি টুড়ি ব্যবহারই করব না, তাই এটা কেমন ঘড়ি? সত্যগুণ মাথা চুলকে বললেন, ভালোই হওয়ার কথা, আমার এক চেনা লোক দিয়েছে, শকপ্রুফ, ওয়াটারপ্রুফ, অটোমেটিক। বটে? ওরে, 1 গামলা জল নিয়ে আয় তো। হারানচন্দ্র হাঁক দিলেন। কোনো জিনিস পরীক্ষা না করে হারানচন্দ্রের শান্তি নেই। চাকর 1 গামলা জল দিয়ে গেল। হারানচন্দ্র ঘড়িটা তাতে ডুবিয়ে 10 মিনিট অপেক্ষা করে তারপর তুললেন। না, জল ঢোকেনি। এরপর হাত 3 ওপর থেকে ঘড়িটা মেঝেয় ফেললেন। না, ভাঙল না। হারানচন্দ্র খুশি হয়ে বললেন, ভালোই মনে হচ্ছে, তবে এই ঘড়ির দেখছি অনেক ঘর, সাধারণ ঘড়ির মতো 12টা নয় তো? সত্যগুণ দুরু দুরু বক্ষে ঘড়ির উপর পরীক্ষা নিরীক্ষণ করছিলেন। এবার তাড়াতাড়ি বললেন, হ্যাঁ, ওইটাই এই ঘড়ির বিশেষত্ব। দিনের 24 ঘন্টার হিসেব, ওতেও 24টা ঘর, নতুন ধরনের করেছে আর কি। হারানচন্দ্র ভ্রু কুচকে ঘড়িটা খুঁটিয়ে দেখতে দেখতে বললেন, এর ডায়ালের ওপর আরো 3টে ছোট ছোট ডায়াল আছে দেখতে পাচ্ছি, ওগুলো কি? সত্যগুণ বললেন, সব আমি জানি না, ঘড়িটা এদেশে নতুন এসেছে, খুব আধুনিক ব্যাপার স্যাপার আছে ওতে, পরের বার জেনে আসব। ঠাকুমা বাস বনলিনী দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঝংকার দিয়ে বললেন,
তাই এটা কবে চোরের কাছে যাচ্ছে সেটাই হিসেব করো। আমি বলি কি, ঘড়ি একটা ওকে জলের মধ্যে বড়ির মতো গিলিয়ে দে, পেটে গিয়ে টিকটিক করুক, চুরিও যাবে না। এই সময়ে জটাইতান্ত্রিক ঘরে ঢুকে নির্নিমেষ লোচনে বাল্যবন্ধুর হাতে ঘড়িটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, 323 নম্বরটা এলো বুঝি? ভালো, কিন্তু একটু সবুর করলে চুরি যাওয়া 322 নম্বরটা পাওয়া যেত হে। সেটার খোঁজে বাঞ্ছারামকে লাগিয়েছি। হারানবাবু অবাক হয়ে বললেন, বাঞ্ছারামটি আবার কে? আছে হে আছে, চিনবে, ভারী চটপটে, ভারী কেজো। বস্তুবাদীরা তাকে চোখে দেখতে পায় না বটে, কিন্তু সে জাজ্জল্যমান হয়েই ঘুরে বেড়ায়। হারানচন্দ্র চটে উঠে বললেন, গুলগপ্পর আর জায়গা পাওনি, আমাকে ভূত দেখাতে এসেছ। ঠিক আছে, বের করো তোমার বাঞ্ছারামকে, বের করো। জটাইতান্ত্রিক দাড়ির ফাঁক দিয়ে সদাশয়ের মতো হেসে বললেন, বের করলেই যে ভিড়মি খাবে, তার দরকারই বা কি, ঘড়ি পেলেই তো হলো। বেশ, তবে বের করো ঘড়ি। আহা, অমন তাড়া দিলে কি চলে? ঘড়ি ঠিক আসবে, কিন্তু আমি বলি, এত ঘড়ি কিনলে আর হারালে তবু কি তোমার সময়ের জ্ঞানটা হয়েছে হারান? আয়ু যে ফুরিয়ে এলো সেটা খেয়াল করছো? পরকালের কাজ বলে কি কিছু নেই? এই সব ছেলে খেলা নিয়ে ভুলে থাকলেই চলবে? হারানচন্দ্র বিষাক্ত হাসি হেসে বললেন, পরকালের তত্ত্ব তোমার মতো ক্লাস 8-এ লাড্ডু পাওয়া গবেটের কাছ থেকে জানতে হবে নাকি? যত সব ঘুলবাজ, গাঁজাখোর ধর্ম ব্যবসায়ী। বাসবনলিনী শিহরিত হয়ে ধমক দিলেন, ছি ছি, ঠাকুরপোকে ওরকম করে বলতে আছে? তোমার যে কবে কাণ্ড জ্ঞান হবে, ছোটরা শুনছে না? হারানচন্দ্র স্তিমিত হয়ে বলেন, তা ও ওরকম বলে কেন? জটাইতান্ত্রিক করটিটা ঝোলা থেকে বের করে টেবিলে রেখে বলেন, আহা, বলুক বলুক বৌঠান, মরা মরা বলতে বলতে যদি কোনোদিন রাম নাম ফুটে ওঠে। হারানচন্দ্র রাত্রে ঘড়িটা বালিশের তলায় নিয়ে শুলেন। মাঝরাতে হঠাৎ তিনি চেঁচামেচি করে উঠলেন, এই শিগগির রেডিওটা বন্ধ করো, এত রাত্রে রেডিও শুনছে কে রে? হ্যাঁ? হারানচন্দ্রের বাজখাই গলার চিৎকারে বাড়ি শুদ্ধ লোক উঠে পড়ে। কে রেডিও চালাচ্ছে তার খোঁজ শুরু হয়ে যায়। বাসবনলিনী উঠে সবাইকে ধমক দিয়ে বলেন, তোদের কি মাথা খারাপ হলো নাকি যে ওর কথায় কান দিচ্ছিস? রেডিও কোথায় যে বাজবে? রেডিও চুরি হয়ে গেছে না? তখন সকলের খেয়াল হলো, তাই তো, বাড়িতে রেডিওই নেই যে। হারানচন্দ্র আমতা আমতা করে বলেন, কিন্তু আমি যে স্পষ্ট শুনেছি, রেডিওতে গান হচ্ছে, কথাবার্তা হচ্ছে। বাসবনলিনী রাগ করে বলেন, এত রাত্রে রেডিওতে গান বাজনা হয় বলে শুনেছ? রেডিওর লোকেদের কি ঘুম নেই? তাও বটে। হারানচন্দ্র বালিশের তলা থেকে ঘড়িটা বের করে দেখলেন, তারপরই আতকে উঠে বললেন, এ কি, এ যে দেখছে ভোর হয়ে গেছে, সকাল 6টা বাজেছে। না না, 8টা নাকি, ধুর ছাই, এ ঘড়ির যে কিছুই বোঝা যায় না। বাসবনলিনী উদার গলায় বললেন, আর কষ্ট করে ঘড়ি দেখতে হবে না, আমি একটু আগে দেয়াল ঘড়িতে রাত 2টোর ঘণ্টা শুনেছি, এখন দয়া করে ঘুমোও। লজ্জা পেয়ে হারানচন্দ্র ঘুমোলেন, কিন্তু একটু পরেই তার ঘুম ভেঙে গেল। খুব কাছেই যেন কারো চাপা গলায় কথাবার্তা বলছে, ভাষাটা একটু বিচিত্র। হারানচন্দ্র চোর এসেছে বুঝতে পেরে তার স্বরে চেঁচাতে লাগলেন, চোর চোর, পাকড়ো। আবার বাড়ি শুদ্ধ লোক উঠে ছোটাছুটি দৌড়দৌড়ি শুরু করল, কিন্তু চোরের কোনো চিহ্নই পাওয়া গেল না। বন্ধ দরজা বা জানালার শিক সব অক্ষত আছে, খাটের তলা বা পাটাতনেও কেউ লুকিয়ে নেই। হারানচন্দ্র মাথা ঝুলকে বললেন, একজন নয়, কয়েকজন চোর এসেছিল, তাদের মধ্যে একজন আবার মেয়ে ছেলে, আমি স্পষ্ট তাদের কথা শুনেছি। বাসবনলিনী চোখ পাকিয়ে বললেন, কি বলছিল তারা শুনি? কথাটা ঠিক ধরতে পারলাম না, ভাষাটা অন্যরকম। জন্মে শুনিনি যে চোরে চুরি করতে এসে কথা বলে। তোমার আজ হয়েছে কি বলো তো? এই রেডিওর শব্দ শুনছ, এই চোরের কথাবার্তা শুনছ, বলি লোককে ঘুমোতে দেবে না নাকি? হারানচন্দ্র ধমক খেয়ে আবার শুলেন, কিন্তু ঘুম এলো না। চোখ বুজে নানা কথা ভাবছেন। হঠাৎ শুনতে পেলেন কাক ডাকছে, কোকিল ডাকছে, শাঁখ বাজছে। চমকে উঠে বসলেন, তবে এবার আর চেঁচামেচি করলেন না।
তার মনে হলো বাস্তবিক তিনি স্বপ্নই দেখছেন বোধহয়, কারণ কাক ডাকার কোনো কারণ নেই। ভোর হতে বিস্তর বাকি, বাইরে ঘুটঘুটটি অন্ধকার। হারানচন্দ্র বসে বসে ভাবতে লাগলেন, এসব হচ্ছেটা কি? তিনি যা শুনছেন তা মিথ্যে নয়, অথচ আর কেউ শুনছে না কেন? ভাবতে ভাবতে বালিশের তলা থেকে ঘড়িটা বের করে হাতে পড়লেন। তারপর বিছানা থেকে নেমে বারান্দায় ইজি চেয়ারে বসে আরও ভাবতে লাগলেন। আচমকা একটা মেয়ে খুব কাছেই কোথাও খিলখিল করে হেসে উঠল। হারানচন্দ্র চমকে উঠে চারদিকে তাকালেন। কেউ নেই, থাকার কথাও নয়। হাসির শব্দটা ঠিক স্বাভাবিক নয়, একটা ধাতব শব্দ, যেমন লাউড স্পিকার বা রেডিওতে শোনা যায়। এসে আবার বারান্দায় ইজি চেয়ারে বসেই তার একটা খটকা লাগলো। এই যে তিনি বাড়ির চারিদিকে ভেতরে ঘুরে এলেন, কিন্তু তিনি তো আলো জ্বালাননি। ঘরগুলো তো অন্ধকার, আলো না জ্বালিয়েও তিনি সবই দেখতে পেয়েছেন। এটা কি করে সম্ভব হলো? না, আজ মাথাটা বড্ড গরম হয়েছে। একবার তার এও মনে হলো, জটাই তান্ত্রিককে অত গালাগালি রোজ করেন বলেই বোধহয় তান্ত্রিকের পোষা ভূতেরা এসে এসব কাণ্ড করছে। কাল সকালেই একবার জটাইয়ের কাছে যেতে হবে। হারানচন্দ্র ভূত বা ভগবান মানেন না বটে, কিন্তু এখন কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, গা ছমছম করছে। ভোরের দিকটায় হারানচন্দ্র ইজি চেয়ারে শুয়েই একটু ঘুমোলেন। ঘুম ভাঙল আবছা আলো ফুটে ওঠার পর। সূর্যোদয়ের আগেই সাধুদের প্রাতকৃত্য জপ তপ সব শেষ করতে হয়। জটাই তান্ত্রিক সব সেরে তার সাধন পীঠের উঠোনে বসে হরিডোমের করটিতে করে চা খাচ্ছিলেন। হারানচন্দ্রকে আগর ঠেলে ঢুকতে দেখে খুব একটা অবাক হলেন না। প্রাতভ্রমণে বেরিয়ে হারানচন্দ্র প্রায়ই তার কাছে এসে বসেন এবং তন্ত্র সাধনা ও ধর্ম ইত্যাদির অসারতা প্রমাণ করে উঠে যান। আজ হারানচন্দ্রকে একটু কাহিল দেখাচ্ছিল। কণ্ঠস্বরটা তেমন তেজি নয়। একটা মোড়া টেনে বসে বার কয়েক ঘলা খাকারি দিয়ে বললেন, ওহে কাল রাতে ভালো ঘুম হয়নি। জটাইতান্ত্রিক মুখ থেকে করটিটা নামিয়ে বললেন, ঘুম হয়নি মানে? তুমি কি এখনো জেগে আছো নাকি? জেগে নেই বলে আতঙ্কিত হারানচন্দ্র নিজের গায়ে নিজেই একটা চিমটি কেটে উ করে কোকিয়ে ওঠেন। জটাইতান্ত্রিক উদার হাসে মুখখানা ভাসিয়ে বলেন, না না, তোমার দেহের ঘুম ভেঙেছে বটে হে হারান, তাতে সন্দেহ নেই, কিন্তু আত্মার ঘুম তাকে জাগাবে কবে? সে যদি না জাগলো তবে আর জাগ্রত আছো বলি কি করে? হারানচন্দ্র চিমটির জায়গাটায় হাত বোলাতে বোলাতে খেকিয়ে উঠলেন। তোমার কবে আক্কেল হবে বলো তো? সকালবেলাতে এমন সব কথা বলো যে পিত্তি জ্বলে যায়। একে কাল রাতে ঘুম হয়নি, মাথাটা কেমন টলমলো করছে। জটাইতান্ত্রিক করটিটা গঙ্গা জলে ধুয়ে তুলে রাখলেন। তারপর আচমন করে রক্তাম্বরে মুখ মুছে বললেন, ঘুম হয়নি কেন? রাত্রে মনে হয় চোর এসেছিল। আবার চোর? হারানচন্দ্র প্রথমেই ভূতের কথাটা তুলতে লজ্জা পাচ্ছিলেন, তাই ভাবছিলেন একটু ঘুরিয়ে ফিরিয়ে কথাটা তুলবেন। এবার বললেন, চোর বলেই মনে হয়েছিল। আমি তাদের কথাবার্তা শুনেছি, গান বাজনাও, কিন্তু। জটাইতান্ত্রিক খুব অবাক হয়ে বললেন, চোর তোমার বাড়িতে এসে গান বাজনা করেছে? বলো কি? হারানচন্দ্র লজ্জিত হয়ে বলেন, সেখানেই তো গোলমাল। চোর গান বাজনা করতে গেরস্থ বাড়িতে ঢোকে না, তারা হাসেও না, কিন্তু কাল রাতে সবই ঘটেছে। আমি ছাড়া অবশ্য আর কেউ কিছু শুনেনি, তাই ভাবছিলাম এসব নয় তো। সে যে কি যেন বলো তোমরা। জটাইতান্ত্রিক বাল্যবন্ধুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, কিসের কথা বলছো বলো তো? মানে ওইসব আর কি, ওই যে তুমি যাদের দিয়ে তোমার বুজরুকিগুলো করাও, তাই ভাবছিলাম ব্যাপারটা তোমাকে বলি। জটাইতান্ত্রিক মাথা নেড়ে বলেন, বুজরুকি আমি কখনো করিনি, কি জিনিস তাও জানি না। কাল রাতে কি তোমার বাড়িতে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? অনেকটা তাই, তবে আমি ওসব বিশ্বাস করি না, তা আগেই বলে রাখছি। জটাইতান্ত্রিক গম্ভীর হয়ে বলেন, খুলে বলো,
হারানচন্দ্র বললেন। জটায়ুতান্ত্রিক ঊর্ধ্বনেত্র হয়ে চুপ করে বসে শুনলেন। বলা শেষ হলে জটায়ুতান্ত্রিক একটা বিশাল শ্বাস ফেলে বললেন, বুঝেছি। কি বুঝলে? ব্যাপারটা খুব সহজ নয় হে হারান। হারান মুখ ভেঙচে বললেন, সহজ নয় হে হারান? খুব বললে। এতকাল জপ তপের ভণ্ডামি করে এখন সহজ নয় হে হারান বলবে, এটা শোনার জন্য তোমার কাছে আসেনি। বলি, কিছু বুঝেছ ব্যাপারটা? বুঝেছি। ছাই বুঝেছ। কি বলো তো? জটায়ুতান্ত্রিক গম্ভীর হয়ে বললেন, ঘড়ি। ঘড়ি? তার মানে? তোমার ওই নতুন ঘড়িটা গো, ওটাই যত নষ্টের মূল। হারানচন্দ্র তাড়াতাড়ি হাত ঘড়িটার দিকে তাকালেন। ঘড়িটা একটু অস্বাভাবিক বটে। এখনো পর্যন্ত তিনি ঘড়ি দেখে সময় আঁচ করতে পারেননি। কাঁটা দুটো কখন যে কোন ঘরে থাকবে তার কোনো স্থিরতা নেই। এইসব অত্যাধুনিক যন্ত্রপাতি তার পছন্দ নয়। সাবেকি জিনিস অনেক ভালো। তিনি বললেন, ঘড়ির সঙ্গে এসব ঘটনার কি সম্পর্ক? কি যে সব বলো পাগলের কথা। জটায়ুতান্ত্রিক গম্ভীর হয়ে বললেন, এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না। ঘড়িটা আসার পরই কেন ঘটল তা ভেবে দেখেছ? ভাববার সময় পেলাম কোথায়? আমার কিন্তু ভাবা হয়ে গেছে। কি বুঝলে ভেবে? বুঝলাম যে ঘড়িটা নতুন নয়। নিশ্চয়ই এর আগে ঘড়িটার একজন মালিক ছিল। কোনো কারণে সেই মালিকের মৃত্যু ঘটেছে এবং সেই ঘড়ির মায়া এখনও কাটাতে পারেনি। আত্মাটা ঘড়ির কাছাকাছি ঘুরঘুর করছে। কাল রাতে তুমি যেসব কথা শুনেছ তা সম্পূর্ণ ভৌতিক। হারানচন্দ্র বেকুবের মতো কিছুক্ষণ চেয়ে থেকে খেঁকিয়ে উঠতে গিয়েও পারলেন না। কথাটা তার অযৌক্তিক বলে মনে হচ্ছে না তো। ঘড়িটা ভালো করে আবার দেখলেন তিনি। সাধারণ কবজি ঘড়ির মতোই, একটু হয়তো বা বড়, ঝকমকে স্টেনলেস স্টিলের। পুরনো নয় বটে, তবে সেকেন্ড হ্যান্ড হতে বাধা নেই। এসব জিনিস তো বহুকাল নতুনের মতোই থাকে। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওসব আমি মানছি না, কিন্তু মানে ভূতটুত আমি বিশ্বাস করছি না। তবে যদি ওসব থেকেই থাকে তবে তোমার তন্ত্রে মন্ত্রে কোনো বিধান নেই? জটায়ুতান্ত্রিক হাত বাড়িয়ে বললেন, ঘড়িটা দাও দেখি। হারানচন্দ্র ঘড়িটা হাত থেকে খুলে দিলেন। জটায়ুতান্ত্রিক সেটা অনেকক্ষণ হাতের মুঠোয় ধরে ধ্যানস্থ থাকলেন। তারপর খুব দুরাগত স্বরে বলতে লাগলেন, টবিন সাহেব, বেটে খাটো, ভারী জোয়ান, মুখটা দেখলেই মনে হয় খুনি। লন্ডনের সোহো এলাকার একটা গলি ধরে দৌড়চ্ছে। মধ্যরাত্রি পিছনে একটা কালো গাড়ি আসছে। টবিন চৌমাথায় পৌঁছে গেছে। পিছন থেকে গুড়ুম করে গুলির শব্দ। টবিন মাটিতে বসে পড়ল। গুলি লাগেনি। সামনেই একটা ট্যাক্সি। টবিন এক লাফে উঠে পড়ল। কালো গাড়ি থেকে আবার গুলি। ট্যাক্সিটা জোরে যাচ্ছে। জাহাজ ঘাটা একটা জাহাজ ছেড়ে যাচ্ছে। ডেক থেকে টবিন ঝুঁকে চারিদিকে লক্ষ্য রাখছে। হাত ঘড়ি। এই ঘড়িটা জাহাজ আটলান্টিক মহাসাগর পার হচ্ছে। রাত্রি। টবিনের কেবিনের দরজা আস্তে আস্তে খুলে গেল। কে? গুড়ুম গুড়ুম। হারানচন্দ্র হাঁ করে জটায়ুতান্ত্রিকের মুখের দিকে চেয়ে আছেন। জটাই চোখ খুলে বললেন, জলের মতো পরিষ্কার, এ হচ্ছে টবিনের ঘড়ি। টবিন কে? একটা খুনি, গুন্ডা, ডাকাত। তুমি জানলে কি করে? ধ্যান যোগে। হারানচন্দ্র রেগে উঠতে গিয়েও পারলেন না। কে জানে বাবা, সত্যি হতেও পারে। বললেন, টবিন কি খুন হয়েছে নাকি? তবে আর বলছি কি, তার আত্মা ঘড়িটার সঙ্গে লেগে আছে। তুমি দেখতে পাচ্ছ? পরিষ্কার, তবে দেখার জন্য আলাদা চোখ চাই। ঘড়িটা কি তাহলে ফেরত দেব? জটায়ুতান্ত্রিক একগাল হেসে বলেন, আমি থাকতে তুমি ভূতের ভয়ে ঘড়ি ফেরত দেবে? পাগল নাকি? ঘড়িটা আমার কাছে এখন থাক, শোধন করে দিয়ে আসবো ক্ষণ। হারানচন্দ্র সম্মতি প্রকাশ করে উঠে পড়লেন। তারপর বললেন, বাড়িতে নিয়ে কিছু বলো না। আরে না, নিশ্চিন্ত থাকো। হারানচন্দ্র বিরস মুখে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরতেই একটা শোরগোল উঠল। লাটু, কদম আর ছানু এসে দাদুকে একটু দেখে নিয়েই ছুটল ঠাকুমাকে খবর দিতে। ও ঠাকুমা,
দাদুর হাতে ঘড়ি নেই। আবার হারিয়েছ বলে হুঙ্কার দিয়ে বাঁশবনলিনী ধেয়ে এলেন। ঘড়ি হারায়নি, জটায়তান্ত্রিকের কাছে শোধন করতে দিয়ে এসেছেন। কিন্তু সে কথা স্বীকার করেন কি করে? বাড়ির সবাইকে এতকাল তিনি নিজেই বুঝিয়ে এসেছেন যে তিনি ঘোরতর নাস্তিক, তন্ত্র মন্ত্র ঈশ্বর কিছুই মানেন না। হারানচন্দ্র আমতা আমতা করে বললেন, হারায়নি? হারাবে কেন? তাহলে ঘড়ি কোথায়? কোথাও আছে এখানে সেখানে। তুমি ঘড়ি হাতে দিয়ে বেরোওনি? হারানচন্দ্র ফা পড়ে পড়ে বলেন, ঘড়িটা আমি সারাতে দিয়েছি। সারাতে দিয়েছ? নতুন ঘড়ি যে। নতুন নয়, সত্যকে নতুন বলে গছিয়েছে, আসলে সেকেন্ড হ্যান্ড, একটু গোলমাল করছিল। কার কাছে সারাতে দিলে? আমার এক বন্ধুর কাছে, বলে হারানচন্দ্র একটা নিশ্চিন্দির শ্বাস ছাড়লেন। কথাটা খুব মিথ্যেও বলা হলো না, শোধন করা মানে তো একরকম সারানোই। তবে বাঁশবনলিনীকে ঠকানো মুশকিল। চোখ বড় বড় করে হারানচন্দ্রের দিকে খানিকক্ষণ রক্ত জল করা স্থির দৃষ্টিতে চেয়ে থেকে জিজ্ঞেস করলেন, তোমার আবার ঘড়ির মিস্ত্রি বন্ধু কে আছে? সবাইকেই তো চিনি। হারানচন্দ্র বিপন্ন হয়ে বলেন, আছে আছে, সবাইকে তুমি চিনবে কি করে? বাঁশবনলিনী তর্ক করলেন না, আরও কিছুক্ষণ চেয়ে থেকে চাপা স্বরে বললেন, বুড়ো বয়সে আর কত মিথ্যে কথা বলবে? সত্যি কথাটা বললেই তো হয় যে ঘড়িটা আবার হারিয়েছ। আনকুটা নতুন ঘড়িটা হারালে তার উপর ছেলের বদনাম করে বলে বেড়াচ্ছ যে ঘড়িটা সেকেন্ড হ্যান্ড ছিল। ছি ছি ছি। হারানচন্দ্র মরমে মরে গেলেন, কিন্তু কিছু করারও নেই। কথাটা রাষ্ট্র হতে দেরি হলো না, সবাই জানল হারানচন্দ্র আবার ঘড়ি হারিয়েছেন। হারানচন্দ্র অবশ্য স্বীকার করলেন না, কেবল বলতে লাগলেন, ঠিক আছে, সারিয়ে আনি আগে, তারপর দেখো। হারানচন্দ্রের মেজ ছেলে রজগুণহরির শখ হলো ফটোগ্রাফির। গোটা কয়েক ক্যামেরা আছে তার, দিনরাত ফটোগ্রাফি নিয়েই তার যত চিন্তা ভাবনা। গোটা গঞ্জের যাবতীয় মানুষের ছবি তার তোলা হয়ে গেছে। কুকুর, বাদর, বেড়াল, পাখি, ফড়িং, পোকামাকড়ও বড় একটা বাদ নেই। প্রতিদিনই সে ছবি তুলছে। নিজেরই একটা ডার্ক রুম আছে তার, সেখানে ফিল্ম ডেভেলপ আর প্রিন্টিংয়ের ব্যবস্থা আছে। নানা পত্রপত্রিকায় সে ছবি পাঠায়, বেশিরভাগই ছাপা হয় না। চাঁদের আলোয় কাশফুল, মেঘের মধ্যে রবীন্দ্রনাথের মুখ, সাপের ব্যাং ধরা, বাদরের অপত্য স্নেহ ইত্যাদি অনেক ছবি তুলে গঞ্জে বেশ বিখ্যাত হয়েছে রজগুণ। রজগুণের লাইকা ক্যামেরায় শেষ 2-3টে শট বাকি ছিল, তাই আজ খুব ভোরে উঠে সে একটা কাকের ব্রেকফাস্টের ছবি তুলেছে। কাকটা তেতলা ছাদের রেলিংয়ে বসে এটো কাটা কিছু খাচ্ছিল, বাবা ইজি চেয়ারে শুয়ে ঘুমোচ্ছে, হাতে ঘড়ি। এই ছবিটাও তুলে ফেলল সে। বাগানে একটা প্রজাপতির ছবি তুলতেই ফিল্ম শেষ হয়ে গেল। দুপুর নাগাদ ফিল্ম ডেভেলপ করার পর শেষ 3টে নেগেটিভ দেখে সে তাজ্জব হয়ে গেল। আশ্চর্য, এই কি, 3টে ছবির একটাও ওঠেনি, একদম সাদা। এরকম হওয়ার তো কথা নয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 2 নম্বর ছবিটা। এটা হারানচন্দ্রের ঘুমন্ত অবস্থার ছবি। এই ছবিতে আর সব সাদা হলেও ঘড়িটার ছবি কিন্তু ঠিকই উঠেছে। রজগুণের বেশ মনে আছে, তার বাবার বাঁ হাতখানা ছিল পেটের উপর। ঘড়িটা স্পষ্ট দেখা যাচ্ছিল ভিউ ফাইন্ডারে। ছবিতে ঘড়িটা উঠেছে মাঝামাঝি জায়গায়, কিন্তু হারানচন্দ্র বিলকুল গায়েব। রজগুণ ক্যামেরাটা ভালো করে পরীক্ষা করল, না, কোনো গোলমাল নেই তো। রজগুণ বসে বসে কাণ্ডটা কি হলো তা ভাবছে। এমন সময় বহুগুণ এসে হানা দিল, মেজদা, তোমার ঘড়িটা একটু দেবে? আমার ঘড়িটা সকাল থেকেই গোলমাল করছে। রজগুণ অন্যমনস্কভাবে বলল, টেবিলে আছে, নিয়ে যা। বহুগুণ ঘড়িটা নিয়ে একটু দেখেই চেঁচিয়ে ওঠে, আরে, তোমারটাও যে উল্টো চলছে। তার মানে? সকাল থেকেই আমার ঘড়ির কাঁটাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে। আমি ভাবলাম ঘড়িটা বোধহয় খারাপ হয়েছে, এখন দেখছি তোমারটাও তাই। রজগুণ ঘড়িটা হাতে নিয়ে দেখল, বাস্তবে কি তাই। সেকেন্ডের কাঁটাটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে, মিনিটের কাঁটাও পাক খাচ্ছে উল্টো বাগে।
দু ভাইয়ের দিকে বোকার মতো চেয়ে থাকে। ভূতেদের নিয়ম হলো তারা দিনের বেলা ঘুমোয়, রাতের বেলা জাগে। এ ব্যাপারে পেঁচা বা বাদুড়ের সঙ্গে তাদের বেশ মিল আছে। অনেকেই বলে থাকে যে ভূত মাছ ভাজা খেতে ভালোবাসে, কিন্তু সর্বশেষ গবেষণায় জানা গেছে ভূতেরা আসলে কোনোদিন কঠিন বা তরল খাদ্য খেতে পারে না। তারা খায় বায়বীয় খাবার, যেমন বাতাস, গন্ধ, আলো, অন্ধকার ইত্যাদি। জটাইতান্ত্রিকের পোষা ভূত বাঞ্চারাম ঘুমোয় একটা মেটে হাড়ির মধ্যে। বেশি বায়নাক্কা নেই, সন্ধে হলে নিজেই উঠে পড়ে। জটাইতান্ত্রিক সন্ধে হতেই বাঞ্চারামের উদ্দেশ্যে একটা হাঁক দেন, ওরে বাঞ্চা। হাড়ির ভেতর থেকে বাঞ্চারাম সরাত করে বেরিয়ে আসে। ভূতের রূপ নিয়েও নানা রকম মতভেদ আছে। কেউ বলে বুড়ো আঙুলের সাইজ, হাত পা নেই, শুধু মুন্ডু। কেউ বলে যার ভূত তার মতোই দেখতে হয়। অনেকের মতে ভূত খুব রোগা, কালো এবং তাদের পায়ের পাতা থাকে উল্টো দিকে। বাঞ্চারামের চেহারা কীরকম তা আমরা জানি না, কারণ একমাত্র জটাইতান্ত্রিক ছাড়া আর কেউ তাকে চোখে দেখেনি। জটাই নিজে কখনো কাউকে বলেননি যে বাঞ্চা দেখতে কীরকম। সন্ধে লাগতে না লাগতেই মেলা বুড়ো বুড়ি এবং তাদের নাতি পুতিরা জড়ো হয়েছে জটাইয়ের আস্তানায়। এ সময় জটাই বিস্তর রোগীকে ওষুধ দেন, ভবিষ্যৎ বলেন, হারানো জিনিসের হদিস বাতলান, ধর্ম কথা বলেন। সবাই রোজ বাঞ্ছারামের চেহারাটা দেখার চেষ্টা করেন, কিন্তু পাপি তাপির চোখ তাই দেখতে পান না। কিন্তু জটাইতান্ত্রিক পান। এমনভাবে শূন্যের দিকে তাকিয়ে কথা বলেন যেন একেবারে জলজ্যান্ত দেখতে পাচ্ছেন। জটাইতান্ত্রিক বাঞ্চারামের দিকে চেয়ে একটা ধমক দিলেন, বলি হারানের সেই চুরি যাওয়া ঘড়িটার হদিস করলি? বাঞ্চারামের জবাব শোনা যায় না, কিন্তু সবাই বুঝতে পারে যে সে আছে। কদিন হলো এ তল্লাটে নিত্যদাস নামে এক বৈষ্ণব এসে ঘাঁটি গেটেছে। বয়স বেশি নয়, বড্ড জ্বালাচ্ছে। জটাইতান্ত্রিক বৈষ্ণবদের মোটেই সহ্য করতে পারেন না। তুলসীর মালা, তিলক, কোলকুজো বিনয়ী ভাব, অমায়িক হাসি, মিঠি মিঠি কথা, এসব তার ভারী মেয়েলিপনা মনে হয়। হ্যাঁ, পুরুষের সাধনা বললে বলতে হয় তন্ত্রকে। সবের উপর বসে মাঝরাতে সাধনা, ভূত প্রেত নিয়ে কারবার, করটিতে কারণ পান। বৈষ্ণবদের দুর্বল কোল যে এসব সহ্যই করতে পারবে না। কিন্তু নিত্যদাস লোকটা অতি ঘরেল। সকালবেলাতেই সে মাধুকরীতে বেরোয়, অর্থাৎ সোজা কথায় ভিক্ষে। ভিক্ষে জিনিসটা দু চোখে দেখতে পারেন না জটাইতান্ত্রিক। যাতায়াতের পথে নিত্য আজকাল রোজই জটাইতান্ত্রিকের আস্তানায় হানা দেয়। মিহি সুরে বলে, জয় নিতাই, জয় রাধা মাধব, জয় মহাপ্রভু। জটাইতান্ত্রিকও জলদ গম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে ওঠেন, জয় কালী, জয় কালী, জয় শিব শম্ভু, বম বম। এই হুঙ্কারে বহু মানুষ ভিড়মি খেয়েছে, কিন্তু নিত্যদাস সেই পাত্র নয়। বিনয়ে গলে পড়ে কান এঁটো করা হাসি হেসে জোর হাতে সে রোজ বলে, কৃষ্ণের দয়া হোক, রাধা রানীর দয়া হোক, মহাপ্রভুর দয়া হোক। রাধা আর কালী কি আলাদা রে মন? প্রভু কৃষ্ণ যে সেই না শিব। পেন নাম হই প্রভু, একটু চা প্রসাদ হবে না ঠাকুর? জটাই লোকটাকে দেখতে পারেন না বটে, কিন্তু তাড়াতেও পারেন না। নিত্য দাসের ধূর্ত চোখ দেখেই বোঝেন হেঁটো মেঠো লোক নয়, এলেম আছে, লোক চড়িয়ে খায়। জটাই তাই বেজার মুখে বলেন, হবে চা, বসে যাও। চা খেতে খেতে রোজই দুজনের কিছু কথাবার্তা হয়। বলি, ও হে বৈষ্ণব, আর কত দূর? অনেক দূর বাবা, এখনও অনেক দূর। রাধা রানীর মায়া যে কলের মধ্যে ফেলে রেখেছেন, সেখানকার বন্ধন কি সহজে কাটে প্রভু? তৈরি লোক দেখছি, বলি ভিক্ষে শিক্ষে জুটছে কেমন? আজ্ঞে প্রভুর দয়া, জোটে কিছু। তাই এদিকে ডেরা করবে নাকি? রাধা রানীর ইচ্ছে প্রভু। জটাইতান্ত্রিক বোঝেন যে নিত্যদাস এই যে রোজ এসে তার ডেরায় হানা দেয়, এর পিছনে কোনো মতলব আছে। কিন্তু কি মতলব তা জটাই অনেক ভেবেও বের করতে পারেনি। হারান ঘড়িটা রেখে গেছে। জটাইতান্ত্রিক একটু নেড়ে চেড়ে দেখলেন,
ঘড়িটা একটু অদ্ভুত রকমের। ঠিক এরকম ঘড়ি তিনি আগে আর দেখেননি। পৃথিবীতে যে আজকাল কত রকম কল চালু হয়েছে, ছোট্ট একটা নোট বইয়ের আকারের যন্ত্র বেরিয়েছে, ক্যালকুলেটর, তাই দিয়ে নাকি চোখের পলকে বড় বড় সব আঁক কষে ফেলা যায়। এমন আরও কত কি। হারানের ঘড়িটায় 24টা ঘর আছে, ঘন্টার মিনিটের কাঁটা তো আছেই, তাছাড়া ডায়ালের ওপর আর ছোট 3টে ডায়াল, সেখানেও 2টো করে কাঁটা ঘুরে যাচ্ছে। জটাই আরও নিবিষ্টভাবে লক্ষ্য করে দেখতে পেলেন গোটা ডায়ালটায় ঝাঁঝরির মতো ছিদ্র রয়েছে, কিন্তু এত সূক্ষ্ম যে খালি চোখে বোঝা যায় না। ঘড়িটা যখন খুব নিবিষ্ট মনে দেখছেন, তখন খুব কাছ থেকে কে যেন বলে উঠল, খুঁচ খুঁচ খুঁচে রাম রাহা। জটাই চমকে উঠলেন, হাঁক দিলেন, কে রে? কিন্তু ধারে কাছে কেউ নেই। দিনের আলোয় চারদিক ফটফট করছে। জটাই বেকুবের মতো চারদিকে তাকাতে লাগলেন। জয় রাধে, জয় নিতাই, জয় রাধা গোবিন্দ, ভালো আছেন তো প্রভু? বলতে বলতে নিত্যদাস এসে হাজির, মুখে বিগলিত হাসি। জটাইতান্ত্রিক এমন ভড়কে গেছেন যে জয় কালী বলে হাঁক মারতে পর্যন্ত ভুলে গেলেন। মাথা চুলকোতে চুলকোতে মনের ভুলে বলে ফেললেন, জয় নিতাই, ভালো আছো তো নিত্যদাস? নিত্যদাস তান্ত্রিকের মুখে জয় নিতাই শুনে চোখের পলক ফেলতে পর্যন্ত ভুলে গেছে। হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ দুহাত তুলে নাচতে নাচতে বলতে লাগলো, ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম, জয় নিত্যানন্দ, জয় রাধা গোবিন্দ, জয়। কিন্তু এই সময় ভারী বেসুরো গলায় কে যেন খুব কাছ থেকে ধমকের স্বরে বলে ওঠে, রাম রাহা খ্রাঁচ খ্রাঁচ, রাম রাহা খুঁচখুঁচ। কি বলছেন প্রভু? বলে নিত্যদাস জটাইয়ের দিকে তাকায়। জটাইও চারদিকে তাকাতে তাকাতে মাথা নেড়ে বললেন, না, কিন্তু কেউ কিছু বলছে। কি বলছে প্রভু? বড় বিচিত্র ভাষা। আচম্বিতে আবার সেই অশরীরী স্বর বলে উঠল, নানটাং রিকি রিকি রাম রাহা। নিত্যদাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, জয় কালী, জয় কালী। জটাইতান্ত্রিক তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে একটু দুর্বল গলায় বললেন, কালীর নাম নিলে তাহলে? নিত্যদাস অভিমানের চোখে জটাইয়ের দিকে চেয়ে থেকে বলে, আমার সঙ্গে চলো না কেন প্রভু? সবই বুঝতে পেরেছি, একটু পায়ের ধুলো দিন প্রভু। আপনার বাঞ্ছারাম ভূতকে এতকাল বিশ্বাস করিনি, ভাবতাম প্রভু বুঝি গুল দিচ্ছেন, আজ প্রমাণ পেলাম। বাঞ্ছারাম বলে জটাইতান্ত্রিক একটু ভাবিত হয়ে পড়লেন। তারপর হতাশ গলায় বললেন, তাই হবে। প্রভুর কি মহিমা বলে নিত্যদাস কিছুক্ষণ তদ্গতভাবে চোখ বুজে থেকে বলে, প্রভুর মহিমায় ভূতের মুখে পর্যন্ত রাম নাম শোনা গেল। জটাইতান্ত্রিক একটু চমকে উঠে বললেন, বলছে নাকি? চলো না কেন প্রভু, সকর্ণে শুনেছি বাঞ্ছারাম বলছে রাম রাহা রাম রাহা। তাই বটে, কিন্তু প্রভু রামের সঙ্গে ওই রাহা কথাটা ঠিক বুঝতে পারলাম না। আর ওই খুঁচ খুঁচ খ্রাঁচ খ্রাঁচগুলোরই বা মানে কি? ভুতুটে ভাষা নাকি? জটাইতান্ত্রিক কাঁচু মাচু মুখে বললেন, তাই হবে বোধহয়। এই সময় হঠাৎ দুজনকে চমকে দিয়ে একটা মেয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর ভারী সুরেলা গলায় বলতে লাগলো, রেডা কালী, রাম রাহা বুত বুত। নিত্যদাস চোখ বড় বড় করে জটাইয়ের দিকে চেয়ে বলে, এটি কে প্রভু? বাঞ্চা সীতা নয় তো? বাঞ্চা সীতা? জটাইতান্ত্রিক শুকনো মুখে বলেন, সে আবার কে? কেন, বাঞ্ছারামের বউ? আহা, ভূতের মুখে এসব শুনলেও প্রাণ ঠান্ডা হয়। বলল রাধাকালীর রাম ভূত। জটাইতান্ত্রিক বেখেয়ালে বলে উঠলেন, জয় রাধে, জয় রাধে। নিত্যদাস মাথা নেড়ে বলে, ও নাম নেবেন না প্রভু, বৈষ্ণব ধর্ম যদিও ধর্মই নয়। আজ বুঝলাম তন্ত্র সাধনাই হলো আসল সাধনা। জয় কালী, জয় শিবশম্ভ। ছলছলে চোখে নিত্যদাস সাষ্টাঙ্গে জটাইতান্ত্রিকের পায়ের ওপর পড়ে পায়ের ধুলো নিয়ে মাথায় আর জিভে ঠেকালো। তারপর মনের ভুলে চা না খেয়েই বিদায় হলো। দুপুরবেলায় ছানু আর কদম আর লাটুর মিটিং বসল।
দাদুর হারানো ঘড়ি নিয়ে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত। লাটু অসম্ভব দাদু ভক্ত। সে বলল, ঘড়িটার জন্য দাদুকে ঠাকুমার কাছে অপমান হতে হচ্ছে। এটা আমি আর সহ্য করতে পারছি না। ঘড়িটা খুঁজে বের করতেই হবে। ছানু আর কদম একটু ঠাকুমা ঘেঁষা। ছানু ঠোঁট উল্টে বলল, খুঁজে বের করে কি লাভ? দাদু তো আবার হারাবে। কদমও মাথা নেড়ে বলল, খুঁজে বের করতে পারলেও ঘড়িটা দাদুকে ফেরত দেওয়া হবে না, ঠাকুমার কাছে থাকবে। দাদু দরকার মতো ঠাকুমার থেকে কটা বেজেছে জেনে নেবে। লাটু বলল, দাদু কি আর ইচ্ছে করে হারায়? তাছাড়া এবার হয়তো দাদু ঠিকই বলছে, ঘড়িটা হারায়নি, সারাতেই দেওয়া হয়েছে। ছানু বলল, মোটেই নয়, ঠাকুমার ভয়ে দাদু ওসব বাড়িয়ে বলছে। মনে নেই এর আগের বার দাদু বারবার বলছিল যে ঘড়িটা চুরি যায়নি, চুরি গেছে রেডিওটা। কদমও সায় দিয়ে বলে, ঠিক কথা, ঘড়ির ব্যাপারে দাদু সত্যি কথা কমই বলে। আমার মনে আছে গত বছর নীল ডায়ালের যে ঘড়িটা হারালো, দাদু বলেছিল সেটা নাকি চিলে ছো মেরে নিয়ে গেছে। আমরা বাচ্চা মানুষরাও জানি যে চিলে ঘড়ি নেয় না। লাটু একটু রেগে গিয়ে বলে, দাদু মোটেই মিথ্যে কথা বলেনি। জয়গোপালের দোকান থেকে গরম জিলিপি নিয়ে আসছিল দাদু, চিলটা ছো মারে। দাদু জিলিপির ঠোঙা বাঁচাতে হাত চাপা দেয়। চিলটা ঠোঙার বদলে হাত থেকে ঘড়িটা ভুল করে নিয়ে যায়। ভেলভেটের ব্যান্ড ছিল তাই নিতে পেরেছে। কদম বলল, গুল, চিলে ঘড়ি নিলে দাদুর কবজিতে আঁচড়ের দাগ থাকতো। ছানু বলল, সাদা ডায়ালের যে ঘড়িটা তার আগে হারিয়েছিল, সেটাও কিছুতেই ম্যাজিশিয়ান ভ্যানিশ করে দেয়নি। ম্যাজিশিয়ান কিছু ভ্যানিশ করলে তা ফেরত ফিরিয়েও আনে। লাটু বলে, তোরা সবসময় দাদুর দোষ দেখিস। দাদুর দোষটা কি? বাজারের পথে লোকটা ম্যাজিক দেখাচ্ছিল, নানান রকম জিনিস হামানদিস্তায় গুঁড়ো করে ফের টুপি থেকে আস্ত আস্ত বের করছিল। দাদু তার ঘড়িটা দেয়। ম্যাজিশিয়ান যখন হামানদিস্তায় সব গুঁড়ো করে টুপিটার ঢাকনা খুলতে যাচ্ছে, ঠিক সেই সময় বাজারের কয়েকটা দুষ্টু ছেলে শিবের সার বিশ্বেশ্বরকে খেপিয়ে দিল যে। বিশ্বেশ্বরের তাড়া খেয়ে সব লোকজন চো চো দৌড়ালো। সেই ম্যাজিশিয়ান কোথায় উধাও হলো কে বলবে? দাদু যে কোনো ক্রমে প্রাণ নিয়ে ফিরতে পেরেছিল এই ঢের। প্রাণের চেয়ে কি ঘড়ি বেশি? কদম হু হু করে মাথা নেড়ে বলে, তুই বড্ড দাদুর দিকে টানিস। কালো ডায়ালের ঘড়িটা তাহলে আমাদের গরু ধবলেই খেয়েছে। দাদু বলেছিল জাবনা মাখতে গিয়ে ঘড়িটা জাবনার সঙ্গে মিশে যায়, আর ধবলি নিশ্চয়ই সেটা জাবনার সঙ্গে খেয়ে নিয়েছে বলেছিল তো। তাতে দোষটা কি হলো? লাটু বুক চিতিয়ে প্রশ্ন করে। ধবলি যদি গিলেই থাকে তবে পরদিন তার গোবর ঘেটে ঘড়িটা আমরা পেলাম না কেন? ঘড়িটা হয়তো হজম করে ফেলেছে। ঘড়ি কখনো হজম হয়? মোটেই জাবনার সঙ্গে ঘড়ি মিশে যায়নি। লাটু বিপন্ন হয়ে বলল, আচ্ছা আচ্ছা, অত পুরনো কথায় কাজ কি? এই ঘড়িটা নিয়ে মিটিং ডাকা হয়েছে, এটা নিয়ে কথা হোক। আজ তাহলে এই পর্যন্তই। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস ভুতুড়ে ঘড়ি। আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।